আসসালামু আলাইকুম। বাংলাদেশ সহ সারা বিশ্ব এখন কোভিড-19 বৈশ্বিক মহামারীতে আক্রান্ত। বলা যায় সারা বিশ্ব এখন থমকে গেছে। বিশ্বের শিক্ষা ব্যবস্থাও থমকে গেছে। একইভাবে শিক্ষা ব্যবস্থা যাতে থেমে না যায় এবং আমাদের শিক্ষার্থীরা কম ক্ষতিগ্রস্ত হয়, এই জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে সারা দেশে এখন অনলাইন শিক্ষা কার্যক্রম চালু হয়েছে। তারই ধারাবাহিকতায় সরকারি বজলাল কলেজের অনলাইন শিক্ষা কার্যক্রমও শুরু করেছে। আমি সকল শিক্ষার্থীর স্বাস্থ্যবিধি মেনে চলে সুস্থ থাকার আহ্বান জানাই আজকে অনলাইন ক্লাসের শুভেচ্ছা জানাই আমার ক্লাস শুরু করছি। আজ অনার্স তৃতীয় বর্ষ ইলেকট্রনিক্স বিষয়ের তৃতীয় অধ্যায়ের ডায়োড অ্যাপ্লিকেশন নিয়ে আমরা কথা বলতে চাই। আমি শুরুতেই আমার পরিচয় ডক্টর এস এম সাজ্জাদ হোসেন, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি বজলাল কলেজ, খুলনা। প্রথমেই আজকে আমাদের আলোচ্য বিষয় ডায়োডের ব্যবহার, হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিটের গঠন ও কার্যপ্রণালী, হাফ ওয়েভ রেকটিফায়ারের দক্ষতা ও রিপল ফ্যাক্টরের গাণিতিক ব্যাখ্যা, হাফ ওয়েভ রেকটিফায়ারের অসুবিধাসমূহ, সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ারের অসুবিধাসমূহ এবং গাণিতিক সমস্যাগুলি। প্রথমে ডায়োডের ব্যবহার। ডায়োডের ব্যবহার অপরিসীম। আমরা জানি যে সমস্ত যন্ত্রপাতি ডিসি ভোল্টেজে চলে, যেমন আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ল্যাপটপ, কম্পিউটার, স্মার্টফোন, এই সমস্ত যন্ত্রপাতিকে ডিসি ভোল্টেজে কনভার্ট করতে হয়। এই কনভার্টটা করে কিন্তু ডায়োড। আমার অনেক ছাত্রছাত্রী তারা হয়তো জানে যে ট্রান্সফরমার মনে হয় এই কাজটা করে থাকে, কিন্তু আসলে ট্রান্সফরমার কিন্তু এই কাজ করে না। এই কাজ করে মূলত ডায়োড। এই ডায়োড না হলে আসলে এসি কে ডিসিতে কনভার্ট করা যেত না। এই এসি কে ডিসিতে কনভার্ট করার জন্য তাহলে যে কম্পোনেন্টটা ব্যবহার করা হয় সেই কম্পোনেন্টটার নাম হলো ডায়োড। তোমরা তোমাদের বাড়িতে যদি ল্যাপটপ অথবা মোবাইল ফোনের অ্যাডাপ্টার যদি নষ্ট অ্যাডাপ্টার থাকে, তোমরা সেটাকে খুলে বা তার ভিতরে তোমরা দেখতে পারো মাত্র কয়েকটা জিনিস আছে। সেই জিনিসগুলোর নাম একটা ট্রান্সফরমার, কয়েকটা ডায়োড, রোধ আর ক্যাপাসিটর। আমরা আজকে তোমাদের সাথে এই যে পরবর্তীতে রোধ, ক্যাপাসিটর, এগুলো এখানেও একটা সার্কিট আছে, কিন্তু এই লেকচারে আমরা এটা নিয়ে কথা বলবো না। আমরা শুধুমাত্র এখানে কিভাবে রেকটিফাই হয় সেটা নিয়ে কথা বলবো। আর এই যে রোধ, ক্যাপাসিটর, এগুলো মূলত ফিল্টার সার্কিট হিসেবে ব্যবহার করা হয়। আমরা সবগুলো রেকটিফায়ার পড়ার পরে তারপরে এই ফিল্টার সার্কিট নিয়ে কথা বলবো। শুরুতেই হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিটের গঠন। তোমরা পর্দায় দেখতে পাচ্ছ যে প্রথমেই একটা এখানে কি করা হয়েছে, যে একটা ইনপুট সিগন্যাল অ্যাপ্লাই করা হয়েছে। কোথায়? আমরা প্রথমেই দেখছি এটা একটি ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের মাঝে যেটা, এটাকে বলা হয় কোর, আর দুই পাশে আছে এটাকে আমরা বলি হলো প্রাইমারি কয়েল, আর এটাকে বলি
সেকেন্ডারি কয়েল। এখানে একটা ডায়োড সংযুক্ত আছে, আর এই ডায়োডের সাথে প্যারালালি একটা লোড রেজিস্ট্যান্স আর এল সংযুক্ত আছে। এই রোধ রেজিস্ট্যান্স বা ভাব রোধ, এটাকে মূলত এখান থেকে আমরা আউটপুট নেই, এখান থেকে আউটপুট নির্ণয় করা হয়। আমরা অনেকেই মনে করি যে ট্রান্সফরমারই মনে হয় আসলে সরাসরি এসি কে ডিসি তে কনভার্ট করে, তা কিন্তু নয়। আমরা এখন একটু দেখতে পারি যে এই পজিটিভ হাফ সাইকেলের জন্য প্রথম পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা ধরে নেই যে এই উপরের অংশ এটা প্লাস এটা মাইনাস, তাহলে এই ডায়োডটা acts as a ফরওয়ার্ড বায়াস। এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস থাকার জন্য এটি স্বল্প রোধ বিশিষ্ট পরিবাহীর মতো আচরণ করে। আবার যে সময় এই বিপরীত নেগেটিভ হাফ সাইকেল যে সময় আসে, তখন এই ডায়োডটা বিপরীত যোগের জন্য এটি অধিক রোধ বিশিষ্ট বৈদ্যুতিক পথ হিসাবে আচরণ করে। সুতরাং আমরা বলতে পারি প্রয়োগকৃত এসি ভোল্টেজের পজিটিভ হাফ সাইকেলের জন্য ডায়োডটি সম্মুখযোগ এবং নেগেটিভ হাফ সাইকেলের জন্য ডায়োডটি বিপরীত যোগ প্রয়োগ করে। ফলে এসি ইনপুট শুধুমাত্র পজিটিভ হাফ সাইকেলের জন্য লোড বরাবর আউটপুট পাওয়া যাবে, কিন্তু বাকি নেগেটিভ হাফ সাইকেলের জন্য কোনো আউটপুট পাওয়া যাবে না। সুতরাং এক্ষেত্রে ডায়োডটি প্রয়োগকৃত এসির জন্য পজিটিভ অর্ধচক্রকে ডিসিতে রূপান্তর করবে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা ইনপুট সিগন্যাল প্রয়োগ করেছি, এটা হলো 0, পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, 5 পাই, 6 পাই। আমরা দেখছি যে এই আউটপুটে এই ইনপুট প্রয়োগ করলে শুধুমাত্র পজিটিভ হাফ সাইকেল আমরা পেয়েছি, কিন্তু নেগেটিভ হাফ সাইকেল এখানে আমরা কিছু পাইনি। পরবর্তী পজিটিভ হাফ সাইকেল পেয়েছি, নেগেটিভ হাফ সাইকেল পাইনি। পরবর্তী পজিটিভ হাফ সাইকেল পেয়েছি, নেগেটিভ হাফ সাইকেল পাইনি। তার মানে আমরা শুধুমাত্র পজিটিভ অংশটা পেয়েছি। আবার পরবর্তীতে আমরা আরেকটা সার্কিট তোমাদের সুবিধার্থে আমরা এখানে দিয়েছি যে ইনপুট ওয়েভফর্ম যে সময় প্রয়োগ করা হচ্ছে, এই ডায়োডটা দেখা যাচ্ছে যে পজিটিভ হাফ সাইকেলের জন্য ফরওয়ার্ড বায়াস অর্থাৎ পরিবাহীর মতো আচরণ করছে, তখন আমরা রেকটিফাইড আউটপুট ওয়েভফর্ম পাচ্ছি, বা কোনো নেগেটিভ হাফ সাইকেল এখানে পাওয়া যাচ্ছে না। তাহলে এখন যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি, বলো তো যে নেগেটিভ হাফ সাইকেল কিভাবে পেতে পারি? তোমরা কি চিন্তা করেছো? অনেকেই মনে হয় চিন্তা করে ফেলেছো। দেখো, নেগেটিভ হাফ সাইকেল পাওয়ার জন্য কি করতে হয়, যে নেগেটিভ হাফ সাইকেল পাওয়ার জন্য আগের বর্তনীতে শুধুমাত্র আমরা কি করেছি, ডায়োডটাকে একটু চেঞ্জ করে দিয়েছি। ডায়োড আগে যেভাবে কানেক্টেড ছিল, ওই ডায়োডটা উল্টাভাবে অপোজিট, তার পজিটিভ প্রান্ত আরেক দিকে, নেগেটিভ প্রান্ত আরেক দিকে, অর্থাৎ আমরা এই নেগেটিভ প্রান্তটাকে ট্রান্সফরমারের সেকেন্ডারির সাথে আর পজিটিভ প্রান্তটাকে লোডের সাথে যুক্ত করলে, সিরিজে যুক্ত করলে, এখন আমরা দেখতে পাবো যে এর ইনপুটে যে ভোল্টেজটা প্রয়োগ করা হয়েছে, সেই ইনপুট ভোল্টেজটার পজিটিভ অংশটা কেটে ফেলেছে, কিন্তু নেগেটিভ অংশটা আমরা পাচ্ছি। এটাকে বলা হয় নেগেটিভ হাফ ওয়েভ রেকটিফায়ার। নেগেটিভ হাফ ওয়েভ রেকটিফায়ার। বুঝতে পেরেছো সবাই?
আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারের দক্ষতার গাণিতিক ব্যাখ্যা আমরা দেখতে চাই। আমরা জানি দক্ষতা বা ইফিসিয়েন্সি এটাকে ইটা দিয়ে প্রকাশ করা হয়। এটা কি? আউটপুট ডিসি পাওয়ার পিডিসি, অ্যাপ্লাইড ইনপুট পাওয়ার পিএসি, এই দুইটার অনুপাতকে হাফ ওয়েভ রেকটিফায়ারের দক্ষতা বলে। এখন আমরা দেখতে চাই যে হাফ ওয়েভের দক্ষতা কেমন। মনে করি ইনপুট বিভব V1 ইকুয়াল টু Vm সাইন থিটা, RF ডায়োডের অভ্যন্তরীণ রোধ, RL একটু আগে আমরা বলেছি লোড রেজিস্ট্যান্স বা ভাব রোধ। তাহলে তোমরা এই ক্যালকুলেশনটা আলটিমেটলি ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজমে তোমরা সেকেন্ড ইয়ারে তোমরা দেখেছো যে কিভাবে ক্যালকুলেশন করে। তারপরও তোমাদের সুবিধার্থে আমি এখানে আবারও একটু ক্যালকুলেশন করে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। আমি আশা করি তোমরা বাসায় নিজেরা বসে এই ক্যালকুলেশনটুকু করবে। আবার অর্ধচক্রের জন্য ডিসি প্রবাহ মাত্রা আইডিসি ইকুয়াল টু আইএবি সমান সমান 1/2 পাই 0 থেকে পাই আইডি থিটা। এখানেও আমরা আই এর মানটা আমরা দেখো মান বসাই দিলাম। আই ইকুয়াল টু আমরা বলি ভিএম ডিভাইডেড বাই আর এ প্লাস আর এল টোটাল রেজিস্ট্যান্স সাইন থিটা। মান বসানোর ফলে আমরা জানি যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হয়, ধ্রুবকটা বাইরে চলে আসে। এখানে সেই ধ্রুবকটাকে আমরা বাইরে নিয়ে আসলাম। পরবর্তীতে এই সাইন থিটাকে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কস থিটা। এখন এই মাইনাস কস থিটার আপার লিমিট এবং লোয়ার লিমিট যদি আমরা বসাই, তাহলে সেখান থেকে আমরা সরাসরি পেলাম আইডিসি ইকুয়াল টু আইএম বাই পাই। ওকে, আইএম বাই পাই পেলাম। এখন আইএম বাই পাই পেলে আমরা জানি যে ডিসি ক্ষমতা অর্থাৎ পিডিসি ক্ষমতা ইকুয়াল টু আই স্কোয়ার আর এল। তাহলে আইডিসি মান পেয়েছি, তাকে বর্গ করব এবং লোড রেজিস্ট্যান্স দিয়ে যদি গুণ করি তাহলে আমরা কিসের মান পাবো? পিডিসি এর মান পেয়ে যাব। তাহলে এখানে আমরা সেই কাজটাই করলাম, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আবার আরএমএস মানে কি? রুট মিন স্কয়ার, যেটাকে বাংলায় বলে গড় বর্গের বর্গমূল মান। কারেন্টের গড় বর্গের বর্গমূল মান। এখানে প্রথমেই আমরা এইটা করলাম বর্গ, এটা 2 পাই দিয়ে যে সময় ভাগ করলাম সে সময় হলো গড়, আর বর্গমূল করার জন্য এখানে আমরা হাফ অর্থাৎ এটাকে বলা হয় রুট। তাহলে আমরা 1/2 পাই 0 থেকে পাই আইএম স্কয়ার সাইন থিটা ডি থিটা, এটা যদি আমরা করি তাহলে তার রেজাল্ট হবে, এটা ক্যালকুলেশনটা তোমরা নিজেরাই করবে, এটা আমি আর করে দিলাম না, তোমরা নিজেরাই প্র্যাকটিস করবে। তাহলে সেটা ইকুয়াল টু হবে কত? আইএম বাই 2। এখন এই প্রয়োগকৃত এসি ক্ষমতা আমাদের বের করতে হবে। তাহলে এসি ক্ষমতা পিএসি ইকুয়াল টু কি? আবারও আই স্কয়ার আর এল প্লাস আর এফ টোটাল সার্কিটের যে রেজিস্ট্যান্স। তাহলে সেখান থেকে আমরা পেলাম কত? পিএসি ইকুয়াল টু আই আর এম এস স্কয়ার, তাকে যদি টোটাল রোড দিয়ে গুণ করে দেওয়া হয় আর এল প্লাস আর এফ, এইটা করলে আমরা কি পাবো? আইএম বাই 2 প্লাস আর এল প্লাস আর এফ। এখন এই রেকটিফায়ারের দক্ষতা আমরা প্রথমে যে সমীকরণটা বলেছিলাম সেখানে যদি মান বসাই তাহলে দেখো আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি এই সর্বোচ্চ দক্ষতার জন্য আমরা জানি যে আর এফ মাস লেস দ্যান আর এল হলে এটা ইকুয়াল টু হচ্ছে মাত্র অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 40.6%। সুতরাং অর্ধ তরঙ্গ একমুখী কারকের ক্ষেত্রে এসি ক্ষমতার প্রায় 40.6% ডিসি ক্ষমতায় রূপান্তরিত হয়। মাত্র কত পার্সেন্ট? 40.6%। এখন হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে
হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে আমরা যদি রিপল ফ্যাক্টর বের করি, রিপল ফ্যাক্টর কি? আরএমএস ভ্যালু অফ এসি সিগন্যাল ডিভাইডেড বাই অ্যাভারেজ ভ্যালু অফ ডিসি সিগন্যাল। তাহলে আমরা আইআরএমএস স্কোয়ার মাইনাস আইডিসি স্কোয়ার ডিভাইডেড বাই কি? আইডিসি স্কোয়ার। এখান থেকে আমরা যদি অনুপাত বের করি, এই ক্যালকুলেশন আলটিমেটলি আগে আমরা সব কাজগুলো করেছি, সেই মানটা যদি এখানে বসাই তাহলে দেখছি তার মান হচ্ছে 1.21। এক্ষেত্রে ইনপুট সিগন্যালের প্রতি চক্রের জন্য একটি আউটপুট পালস পাওয়া যায়। সুতরাং অর্ধ তরঙ্গ রেকটিফায়ারের আউটপুট বা রিপল কম্পাঙ্ক কত? ইনপুট কম্পাঙ্কের সমান। আমরা এখন দেখি তাহলে আসলে হাফ ওয়েভ রেকটিফায়ার যেটা ব্যবহার করলাম এর অসুবিধা সমূহ কি? এর অনেক অসুবিধা আছে। অসুবিধাগুলো হলো লোডে প্রাপ্ত স্পন্দিত ডাইরেক্ট কারেন্টে অল্টারনেটিং উপাংশ থাকে, যার মূল কম্পাঙ্ক সরবরাহকৃত কারেন্ট কম্পাঙ্কের সমান। তোমাদেরকে আগে আমি বলেছি যে এখানে কিন্তু আমরা কোনো ফিল্টার সার্কিট ব্যবহার করছি না। এখানে যে আউটপুট পাই সেই আউটপুটটাকে আমরা বলছি হলো পালসেটিং ডিসি। আর এই পালসেটিং ডিসি এর মধ্যে আমরা জানি যে পালসেটিং ডিসি মানে হলো যার ভিতরে এসিও আছে আবার ডিসিও আছে। এখানে বলছে এই জন্য যে ডাইরেক্ট কারেন্ট অল্টারনেটিং উপাংশ থাকে, এসির একটা উপাংশ এখানে থাকে। আরেকটা অসুবিধা কি? শুধুমাত্র অর্ধ সময় ব্যাপী কারেন্ট পাওয়া যায়, সুতরাং আউটপুট কি হয়? ক্ষুদ্র মানের হয়। আরেকটা কি অসুবিধা? আরেকটা হলো এর আগে তোমরা দেখেছো এর দক্ষতা কম। এর দক্ষতাটা কেমন হয়? অনেক কম মানের হয়। সেটা আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে 40.6%। আর কি হয়? প্রয়োগকৃত বিভবের অর্ধেক নষ্ট হয়ে যায়। তাহলে আমরা বেশ কয়েকটা অসুবিধা দেখলাম। এবার এখান থেকে উত্তরণের জন্য আমরা সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ারের গঠন ও কার্যপ্রণালী দেখব। এখানে আমরা কি করলাম? এসি ভোল্টেজ প্রয়োগ করলাম। এই এসি ভোল্টেজ প্রাইমারিতে যে সময় প্রয়োগ করা হচ্ছে, এখানে মাঝখানে আছে কোর। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এই সেকেন্ডারিকে সমান দুটো ভাগে ভাগ করে ফেলা হয়েছে। এটাকে বলা হয় সেন্টার ট্যাপ। অর্থাৎ সেকেন্ডারি যে ভোল্টেজটা ছিল, ফর এক্সাম্পল যদি 10 ভোল্ট হয় তাহলে এ টু সি 5 ভোল্ট আর সি টু বি এখানে হবে 5 ভোল্ট, সমান দুই ভাগে ভাগ করে ফেলা হয়। তাহলে আর ডায়োড এখানে D1 এবং D2 কার সাথে যুক্ত করা হয়েছে? RL এর সাথে যুক্ত করা হয়েছে। আমরা এখানে তোমরা দেখো যে ইনপুট প্রয়োগকৃত ইনপুট সিগন্যাল, এখানে আমরা একটা দুটো ডায়োড ব্যবহার করেছি ট্রান্সফরমারের সাথে। তাহলে এই প্রথম হাফ সাইকেলের জন্য এই D1টা কি করবে? D1টা ফরওয়ার্ড বায়াস হিসাবে ব্যবহার হবে। সেক্ষেত্রে পজিটিভ হাফ সাইকেল গুলোই আমরা এখানে পাচ্ছি, তোমরা আউটপুট ওয়েভ ফর্মে দেখতে পাচ্ছ। পরবর্তী হাফ সাইকেলের জন্য অর্থাৎ নেগেটিভ অর্ধচক্রের জন্য এটা কি করছে? এই D2 ফরওয়ার্ড বায়াস হিসাবে ব্যবহার হবে এবং যেহেতু লোডের ভিতর দিয়ে একই দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, একই মুখী তড়িৎ প্রবাহিত হচ্ছে, যার জন্য এই নেগেটিভ অংশটাও পাওয়া যাবে কোথায়? পজিটিভ অংশে। এই দুটাকে যদি একসাথে যোগ করি তাহলে আসলে আমরা এইরকম একটা ওয়েভ ফর্ম পাবো। বুঝতে পেরেছো? কিন্তু তারপরও এখানে কিন্তু একটা বড় ধরনের অসুবিধা আছে। কি অসুবিধা? এই অসুবিধা সমূহ হলো সেকেন্ডারিতে সেন্টার ট্যাপ স্থাপন করা খুবই কঠিন কাজ। কোনো কারণবশত যদি একদিকে, আমি একটু আগে বলেছিলাম সেকেন্ডারিতে যদি 10 ভোল্টের একদিকে 7 ভোল্ট আর একদিকে 3 ভোল্ট হয়ে যায় তাহলে কিন্তু হবে না। এক্ষেত্রে আমাদের ইলেকট্রনিক সামগ্রী নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এজন্য খুবই দুরূহ কাজ এই সেকেন্ডারিতে সেন্টার ট্যাপ স্থাপন করা।
আরেকটা কি হয়, ডিসি আউটপুট ক্ষুদ্র মানের হয়। এরপরে আরেকটা কি, ব্যবহৃত ডায়োডগুলির অবশ্যই উচ্চমানের পিআইভি অর্থাৎ পিক ইনভার্স ভোল্টেজ থাকতে হয়। অনেক অসুবিধা সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার, কিন্তু তোমরা দেখবে পরবর্তীতে আমরা যে সময় ব্রিজ রেকটিফায়ার নিয়ে কথা বলবো, সে সময় ওই সার্কিটটাই মূলত আমাদের ল্যাপটপ, মোবাইল ফোন, যেখানে এসি কে ডিসি তে ব্যবহার করতে হয়, সেখানে এই ব্রিজ রেকটিফায়ার ব্যবহার করা হয়। একটা গাণিতিক ব্যাখ্যা আমরা যা আলাপ করলাম, সেই ব্যাপারে একটা গাণিতিক ব্যাখ্যা তোমরা একটু চেষ্টা করতে পারো। মনে করো একটা ডায়োডের অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 20 ওহম। একমুখীকরণে ব্যবহৃত হয় ডায়োডটি যদি V = 50 sin ওমেগা টি এবং ভাব রোধ যেটাকে লোড রেজিস্ট্যান্স 800 ওহম হয়, তবে প্রথম ক্ষেত্রে IM, IDC, IRMS, এসি ক্ষমতা, ডিসি আউটপুট বিভব এবং দক্ষতা বাহির করো। আমার মনে হয় তোমরা অনেকে একটু চেষ্টা করো কিভাবে করা যায়। আমার মনে হয় অনেক সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তারা আলটিমেটলি ফর্মুলা লিখে ফেলেছে যে আইএম বের করার জন্য প্রথমে এখানে V = দেওয়া আছে 50 sin ওমেগা টি। এই যে 50 sin ওমেগা টি, এই 50টাকে আমরা বলি এর মান হলো Vm। Vm = কত ভোল্ট? 50 ভোল্ট। তারপরে Im = কি? আমরা জানি Vm / টোটাল রোধ Rf + RL, তাহলে আমরা 50/Rf হলো 20 আর RL 800। এখানে মান বসালে আমরা মান পাই 0.061 অ্যাম্পিয়ার। বুঝতে পেরেছো? এরপরে আমরা IDC একটু আগে আমরা ক্যালকুলেশন করেছি Im/পাই, এই মান বসাই দিলে আমরা এখানে তার কারেন্ট পাচ্ছি 0.0194 অ্যাম্পিয়ার, এত মিলি অ্যাম্পিয়ার। আবার IRMS আমরা বলি Im/2, তাহলে 0.061/2, তার মানে হলো 30.5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে প্রথম ক্যালকুলেশনটা আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে কি, এসি ক্ষমতা, ডিসি আউটপুট বিভব এবং দক্ষতা নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখি এসি ক্ষমতা কিভাবে আমরা বের করতে পারি। এসি ক্ষমতা আমরা জানি, আগে আমরা আমাদের ক্যালকুলেশনের মধ্যে দেখেছি IRMS এর বর্গ, তাকে Rf + RL দিয়ে যদি গুণ করে দেওয়া হয়, তাহলে যে ক্ষমতাটা পাই সেই ক্ষমতাটা আমরা বলছি এসি ক্ষমতা 0.7628 ওয়াট। আর PDC = IDC² × RL, সেটা হচ্ছে 0.301 ওয়াট। এটা আমরা এসি ক্ষমতা এবং ডিসি ক্ষমতা বের করলাম। আউটপুট বিভব যেটাকে আমরা বলছি বিভব আমরা জানি ওহমের সূত্র থেকে কারেন্ট এবং রোধের গুণফল V = IR। IDC আউটপুট বিভব, যেহেতু আউটপুটে আমরা ডিসি অংশ পাই, তাহলে IDC × RL, এই দুটো যদি গুণ করি তাহলে আমরা পাবো আউটপুট বিভব, যার মান হচ্ছে 15.52 ভোল্ট। নেক্সট, দক্ষতা বা ইফিসিয়েন্সি, এটা আমরা আগে দেখেছি PDC এবং PAC × 100%। তো PDC আমরা আগে বের করেছি, PAC ও বের করেছি, মান বসায় দিলাম, দেওয়ার ফলে এখানে মান হচ্ছে 39.5%। এটা হলো দক্ষতা, ইফিসিয়েন্সির মান। আমি আশা করি আমার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমরা অবশ্য বুঝতে পেরেছো। এরকম তোমরা বাসায় প্র্যাকটিস করবে, বিশেষ করে যারা ইংরেজি ভার্সনে পড়তে চাও, ইংরেজি বই আছে বালাগুরু স্বামী,
বাগদিয়ান সিং, বেসিক ইলেকট্রনিক্স, মেহতা, বয়েল স্ট্রেট, এই সমস্ত বইগুলো ইংরেজি বই রেফারেন্স বই হিসেবে তোমরা দেখতে পারো। আর যারা বাংলায় পড়তে চাও, বাংলায় তারা দেখতে পারো ডক্টর মোহাম্মদ সাইদুজ্জামান, বেসিক ইলেকট্রনিক্স মোহাম্মদ আব্দুস সালাম আজাদ। এরকম বাজারে আরো অনেক বই আছে, সে বইয়ের সহযোগিতা তোমরা নিতে পারো। পরিশেষে তোমাদেরকে আবারও ঘরে থাকার আহ্বান জানাই এবং স্বাস্থ্যবিধি মেনে চলে সমাজকে রক্ষা করা আহ্বান জানাই। ঘরে থাকো, সুস্থ থাকো, এই কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার অনলাইনের কার্যক্রম এখানেই সমাপ্তি ঘোষণা করছি। খোদা হাফেজ।